প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব ডিএসসি 2 এর ইউনিট 1 থেকে স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটি সম্পর্কে। পৃথিবীর ফেলে আসা ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই অসত্য, অধর্ম, অন্যায়, অত্যাচার, অবিচার দূর করতে বারে বারে এক বা একাধিক মহামানবের আবির্ভাব ঘটেছে। যেমন যীশুখ্রিস্ট, বুদ্ধদেব, চৈতন্যদেব, প্রভৃতি মহামানবের আবির্ভাব হয়ে মানব সমাজের অন্তরে, তাদের হৃদয় থেকে অন্ধকার দূর করে দিয়ে নতুন আলোর সন্ধান দিয়েছেন এইসব গুণীজনরা। প্রাণ সঞ্চার করেছেন নতুন করে, বলা যেতে পারে। স্বামী বিবেকানন্দ ঠিক তেমনই এক মহামানব, যিনি জীবনমৃত বিশ্বের মানুষের অভিমন্ত্রে দীক্ষিত করে বলেছেন, ওঠো, জাগো, বীরভোগ্য বসুন্ধরা, বীর হও সর্বদা, বল অভীর, অভিভয়, ভয় করব না, ভয়ই মৃত্যু। তার এই সুন্দর আহ্বানে আসমুদ্র হিমাচল জেগে উঠেছিল। আসলে তিনি ত্যাগ ও সাধনার মূর্ত প্রতীক, বৈরাগ্যের রাজেশ্বর, যুক্তি সাধনার অগ্রদূত বলা যায়। এই মহামানবটি 1863 সালের 12 জানুয়ারি কলকাতার শিমুলিয়ার কাছাকাছি এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, একজন হাইকোর্টের আইন ব্যবসায়ী, এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী, যিনি একজন ভক্তিপরায়ণা রমণী নামে পরিচিত ছিলেন। ছেলেবেলায় নরেন্দ্রনাথের নাম ছিল বীরেশ্বর, আর ডাক নাম ছিল বিলে। পরে গিয়ে অন্নপ্রাশনে যার নাম রাখা হয় নরেন্দ্রনাথ। এই নরেন্দ্রনাথ বা বিলে বা বীরেশ্বর ছেলেবেলায় ছিলেন খুবই চঞ্চল প্রকৃতির। মাত্র 6 বছর বয়সে এক গৃহশিক্ষকের নিকট তার পড়াশুনো শুরু হয়। পরবর্তীকালে
1884 সালে তিনি বিএ পাশ করে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু আর্থিক দুরবস্থার জন্য তিনি আর পড়াশোনার মধ্যে থাকতে পারেননি। মেট্রোপলিটনের শিক্ষকতা শুরু করেন অবস্থার দুর্বিপাকে পড়ে। এরপর 1881 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ঘটে। এরপর নরেন্দ্রনাথ বাস্তব জগতের সুখ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে প্রাচ্য ও পাশ্চাত্য দর্শন অধ্যয়ন করতে থাকেন, কিন্তু এখানেও তিনি শান্তি পাননি। ফলে পুনরায় রামকৃষ্ণদেবের আধ্যাত্ম ক্ষমতার কথা জানতে পেরে তার সান্নিধ্যে ছুটে যান এবং পেয়ে যান সঠিক পথের ঠিকানা। তিনি রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। 1886 সালের 16 আগস্ট শ্রী রামকৃষ্ণদেব না ফেরার দেশে চলে যান। এই মৃত্যুর পূর্বে তিনি তার অসমাপ্ত বিভিন্ন কাজের দায়িত্ব শিষ্য নরেন্দ্রনাথের হাতে অর্পণ করে যান। 1887 সালে নরেন্দ্রনাথ সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন এবং এখান থেকে তার নতুন নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি সন্ন্যাসী বেশ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং এক্ষেত্রে 1893 সালে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে বিশ্ব মাতানো বক্তৃতা প্রদান করেন এবং সারা বিশ্বের মানুষের মন জয় করেছিলেন তার সুমধুর কথার জাল বুনে, সুমধুর কণ্ঠ দিয়ে মানুষকে মোহিত করেছিলেন। বিশ্বের কাছে হিন্দু ধর্মের বাণী পৌঁছে দিয়েছিলেন। মূলত এখান থেকেই বিবেকানন্দের বিশ্ব পরিচিতি লাভ করে। এই বিবেকানন্দ ছিলেন গভীরভাবে স্বদেশ প্রেমী মানুষ। ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। স্বদেশবাসীর সেবার জন্য তিনি 1898 সালের 3রা ফেব্রুয়ারি হাওড়ার বেলুড়ে বিখ্যাত সেই রামকৃষ্ণ মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং দুঃখের বিষয়, ঠিক এখানেই নিজের হাতে গড়া মিশনেই 1902 সালে তিনি দেহত্যাগ করেন। না ফেরার দেশে চিরকালের জন্য পাড়ি দেন। স্বামী বিবেকানন্দ ভারতবাসীর কাছে শুধুমাত্র একজন পরিব্রাজক, ধর্ম সংস্কারক, সন্ন্যাসী হিসাবে পরিচিত ছিলেন না। তিনি বাংলা সাহিত্যেরও এবং বিখ্যাত লেখক হিসাবেও
পরিচিত লাভ করেছিলেন। তিনি শুধুমাত্র বাংলা ভাষায় নয়, সংস্কৃত, ইংরেজি, ফরাসি ইত্যাদি ভাষায় যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এছাড়াও প্রাচ্য পাশ্চাত্য দর্শন, বেদ, উপনিষদ, বিভিন্ন পুরাণ শাস্ত্র সম্বন্ধেও তার প্রগাঢ় জ্ঞান ছিল। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত প্রভৃতি ভাষায় অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন। তার এইসব গ্রন্থের মূল সুর ছিল গুরু, শাস্ত্র এবং মাতৃভূমি। মানুষ সর্বদা যে ভাষায় কথা বলে, অর্থাৎ কথ্য ভাষা, সেই সুখের ভাষা, মনের ভাষাকেই, স্বাচ্ছন্দ্য ভাষাকেই তিনি বাংলা গদ্যের বাহন করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ যেন তার মনের অন্দরমহলের কথাকে খুব সহজে মানুষের কাছে তুলে ধরতে পারে। আর সে কারণেই তিনি সহজ সরল সজীব জীবন্ত গদ্যের ব্যবহার করতে চেয়েছিলেন। বাংলা সাহিত্যের অন্যান্য লেখকদের তুলনায় স্বামী বিবেকানন্দের সাহিত্য রচনা খুব একটা বেশি ছিল না। মূলত তিনি প্রবন্ধ গ্রন্থ এবং কয়েকটি অনুবাদমূলক রচনা প্রকাশ করেছিলেন। তার বাংলা গ্রন্থগুলির মধ্যে অন্যতম কয়েকটি হল প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, ভাববার কথা ইত্যাদি। তার এই সমস্ত গ্রন্থগুলি এবং গ্রন্থগুলির ভাষা বেশ সজীব এবং প্রাণবন্ত হয়ে উঠেছিল। যাই হোক, আমাদের প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ এবং তার লেখক স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আজ এই প্রথম পর্বে পরিচিতি লাভ করলাম। এর পরবর্তীতে আমরা এই প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে কয়েকটি টপিক ধরে ধরে আলোচনার দিকে এগিয়ে যাব। সেই টপিক হিসেবে আমাদের থাকবে এই প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে স্বামী বিবেকানন্দের জাতীয় ভাবনার পরিচয়, তেমনি টপিক হিসাবে থাকবে যেটা এখান এই প্রবন্ধে বেশ জোরালোভাবে প্রকাশ পেয়েছে, যে দুই সমাজের মধ্যে বিবেকানন্দ বারবার একটা তুলনামূলক আলোচনা দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। সেই দুই সমাজের তুলনামূলক আলোচনা নিয়েও আমাদের একটা টপিক থাকবে।
এরপরে যে টপিক থাকবে সেগুলো সামাজিক ব্যাপার নিয়ে, সামাজিকতা নিয়ে, সমাজের চিন্তা নিয়ে, বিবেকানন্দের চিন্তা ভাবনা নিয়েও একটা টপিক থাকবে। হাস্যরসিক বিবেকানন্দ সম্পর্কেও একটা আলোচনা আমরা করব। বিবেকানন্দের স্বদেশ ভাবনা নিয়েও একটা আলোচনা করা যেতে পারে। এছাড়া প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থের ভাষা অর্থাৎ বিবেকানন্দের গদ্য শৈলী কেমন ছিল সে সম্পর্কেও আমরা আলোচনা করব। তেমনিভাবে আলোচনা করব এই গ্রন্থের নামকরণ সম্পর্কে। ঠিক তার পাশাপাশি বিবেকানন্দের ইতিহাস চেতনা সম্পর্কে প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে কি মতবাদ প্রকাশ করেছেন সে বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। তেমনি আলোচনা করব বিবেকানন্দের স্বদেশ ভাবনা, স্বদেশ চিন্তা ইত্যাদি নিয়েও। প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে মোটামুটি ভাবে এই বিষয়গুলি, এই টপিকগুলো আমাদের আলোচনার স্তরে থাকবে। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী কোনো একটা টপিক নিয়ে আমরা দ্বিতীয় পর্বে পদার্পণ করব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।